সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন, শেষ পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকে চিরনিদ্রায় এক সময়ের দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে দেখতে পাচ্ছি তাকে কিন্তু এইভাবেই গণধুলাই দিয়ে হত্যা করা হয়। আপনারা সব কিছু দেখতে পারবেন, গাড়ির ভিতরেই কিন্তু সে এদিকে খুবই বাজে অবস্থা করে শেখ হাসিনাকে ভারতীয়রা রাস্তার মধ্যে প্রকাশ্যে। এই নিয়ে বাংলাদেশ কি সিদ্ধান্ত নিবে এবং বাংলাদেশ কি পদক্ষেপ নিবে? সরকারি গাড়ি চাপায় নিহত হয়েছেন। এই ঘটনায় গাড়ির চালক শহীদুল ইসলাম সহ সরকারি গাড়িটিকে আটক করেছে পুলিশ। পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন? শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে অবশেষে শেখ হাসিনাকে ভারতে চিরবিদায় নিতে হয়। দর্শক শ্রোতা, এই ঘটনাটি আমরা হঠাৎ কি শুনতে পাচ্ছি? শেখ হাসিনাকে পিটিয়ে হত্যা। গাইস, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা চলছিল। বাংলাদেশ কিন্তু বসে নাই, বাংলাদেশ ভারতকে হুমকি দিচ্ছিল এবং ভারতের মধ্যে অনেক আক্রমণ চালাচ্ছিল। এইটা ভারতের সাধারণ জনগণ সহ্য করতে পারে নাই, সেই জন্য তারা শেখ হাসিনার সাথে প্রতিশোধ নেয়। আপনারা সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সর্বশেষ শেখ হাসিনার কি হয়েছে এবং তাকে কিভাবে এইসব করা হয়েছে, আপনারা লাইভ সহকারে সব কিছু দেখতে পারবেন। শেখ হাসিনার সাথে যা যা হয়েছে। গাইজ, আমরা কথা বলে এই ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। এইখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন শেখ হাসিনার কি হয়েছে সর্বশেষ। আসলেই কি শেখ হাসিনা মৃত্যুবরণ করেছেন নাকি শেখ হাসিনা জীবিত রয়েছে? গাইজ, আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবাক হয়ে যাবেন এইসব বিষয় দেখলে। এই যে দেখুন, গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন, এটা এখন জনগণ জানতে চায়। এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে, শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল, যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে। কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আদৌ অডিওটা সত্য কিনা, এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ। তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু এই কারণটাই নয়, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন, পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি, তার কোনো একটা কাজের ছবি, কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি, কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কী অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না। এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না। সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায়। জনমনে প্রশ্ন উঠেছে, জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন, বানিয়ে প্রচার করছেন। কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না। যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন, তিনি আর নেই, তিনি জীবিত থাকলেও নেই, তিনি মারা গেলেও নেই। কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না, কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায়, গুলি করে নির্বিচারে হত্যা করে, তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না, প্রশ্নই আসে না। যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে, নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, তাদের মৃত্যুর সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে শুকরিয়া আদায় করে এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই, কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে। যদিও এটা হওয়া উচিত নয়, কিন্তু এটা তাদের কর্মের ফসল, কর্ম যেমন তেমনই।
আজ যে মৃত্যুর সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি, এটা আমার নয়। এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশোতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। যদিও আমি মনে করি যে তিনি হয়তো মৃত্যুবরণ করেননি, তার এখনো হয়তো বেঁচে আছেন। কিন্তু বেঁচে যেহেতু আছেন তাহলে তার প্রমাণটা একটু দেন। তিনি যেহেতু বেঁচে আছেন তাহলে তিনি একটু সভা সমাবেশে এসে কথা বলুন। তিনি যেহেতু বেঁচে আছেন, আবার নিজেরাই পোস্টারে দাবি করছেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আপনি একটু বাংলাদেশে এসে প্রধানমন্ত্রিত্ব করুন। আমি আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা ভিডিওতে সজীবজের জয় আর নেই নামের একটা ভিডিওতে কথা বলেছিলাম। সজীবজের জয় আছে এর প্রমাণ সেই সময় দেখাতে পারেননি। কেন বলেছিলাম আক্ষরিক অর্থে যে নেই মানি তিনি বাংলাদেশে আসার কথা বলেছিলেন, যে নির্বাচনের সময় তিনি বাংলাদেশে থাকবেন। তিনি নাকি কোনো দুর্নীতি করে নাই, তার বিরুদ্ধে বিদেশে কোনো মামলা নাই, তার কোনো অ্যারেস্ট নাই। এই ধরনের প্রোপাগান্ডা আওয়ামী লীগের আরাফাতরা সবসময় করে বেরিয়েছিল এবং মিথ্যার উপরে আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের ব্যবহার করে তারা তাদের স্বার্থ সিদ্ধি করেছিল। সেই টাউট আরাফাতদের একটা বক্তব্য ছিল যে সজীবজের জয় নির্বাচনের আগে বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন করবে। কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন নয়, শুধু শেখ হাসিনা যে এই বিদায় নিল, নির্বাচন তো 24 জানুয়ারিতে হয়েছে, জানুয়ারি থেকে জুলাই আগস্টের 5 তারিখ পর্যন্ত সজীবজের জয়ের একটা ভিডিও, একটা আলোচনা, একটা সমাবেশ কোনো জায়গায় তারা দেখাতে পারে নাই। নির্বাচনের আগে সর্বশেষ একটা অনুষ্ঠানে 1-2 দিনের জন্য সম্ভবত তিনি এসেছিলেন, তাও তার চেয়েও কম সময়, একটা অনুষ্ঠানে 1 ঘন্টায় দেখা গিয়েছে, এরপরে আর তোর কোনো খবর ছিল না। তার মানিটা দাঁড়ালো যে তিনি তো আর নেই, তিনি জীবিত থেকেও আর জীবিত থাকার অ্যাক্টিভিটিস তার নেই, কারণ তার পাও বন্দী হয়ে গিয়েছে। আজ ঠিক শেখ হাসিনা সহ শেখ পরিবারের কাউকেই আপনারা এখন আর দেখবেন না। বিশেষ করে শেখ হাসিনা যে আছে, তার থাকার জন্য যে ভ্যালিডিটিটা দেখাতে হবে যে আমি এই কারণে বেঁচে আছি, সেটা তো তিনি দেখাতে পারছেন না। কিন্তু অন্যদিকে তিনি আবার দাবি করছেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার দাঁড়ালো যে এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি অথর্ব সংগঠন, যেই সংগঠনটি তারা তাদের নেত্রীর মৃত্যুর পরেও বলবে যে বাংলাদেশের তিনি এখনো প্রধানমন্ত্রী। আজকের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, বিগত প্রায় 4 মাস হয়ে গিয়েছে। 4 মাসের শেখ হাসিনার একটা ছবি, একটা বক্তব্য যেটা ভিডিও আকারে তিনি দিয়েছেন, কিংবা তার কোনো ধরনের অ্যাক্টিভিটিস কোত্থেকে পরিচালনা করছেন দেখাতে পারবেন না। আমার তো মনে হয় আওয়ামী লীগের ভিতরে তার এই পতন হওয়ার পরে তিনি কোন অবস্থায় আছেন, কি হয়েছে, এটা নিয়ে হয়তো বড় ধরনের তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এবং সেই সন্দেহের কারণেই কিছু ওই যে আওয়ামী লীগের দুষ্ট চক্রের লন্ডন প্রবাসী যারা আছেন, তারা এআই দিয়ে হোক, যেভাবেই হোক, তার কণ্ঠকে মেক করে তারপরে তারা এই আওয়ামী লীগের সাথে নতুন করে প্রতারণায় লিপ্ত হয়েছেন। তারা তার ভিডিও অডিও আকারে প্রকাশ করে তারপরে দেখাতে চাচ্ছেন যে আমার নেত্রী এখনো আছে। এবং আমার আরও কিছু সন্দেহ আছে, তাকে দেখার জন্য ইন্ডিয়াতে ঘুরঘুর করছে কিছু দালালরা, যারা বাংলাদেশের কেউ তাদেরকে ভিন্ন নামে চেনেন, ভিন্ন আদর্শে চেনেন। তারা সেখানে গিয়ে শেষ কীর্তনটা করতে চাচ্ছে, বা শেখ হাসিনার কাছে অন্ততপক্ষে তার মৃত্যু হলেও সেটা যাতে অন্তত দেখে স্বস্তি পায়, তার কাছে গিয়ে অন্তত নিজে অনুভব করে যে নেত্রীর কাছে অন্তত একটু শেষ সময় কাটাতে পারলাম। এরকম কিছু মানুষ হয়তো এখন ইন্ডিয়াতে বসে ঘুরঘুর করছে। বাস্তবিক অর্থে শেখ হাসিনা নেই, জীবিত থেকেও নেই, মৃত্যুবরণ করলেও নেই। আর তার মৃত্যু কিংবা জীবিত নিয়ে বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষাও নেই। আমি নিশ্চিত বিশ্বাস করি যে এই দেশের মানুষের উপরে যে পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, মানুষদেরকে হত্যা করেছে, এর যে দায়ভার, এর যে কঠোরতম শাস্তি, তা শেখ হাসিনাকে ভোগ করতেই হবে। ও চেহারা দেখাতে পারবে না, তার চেহারা হয়তো ইতিমধ্যেই কুৎসিত হয়ে গিয়েছে, তার চেহারার মধ্যে হয়তো এখন ইতিমধ্যেই এমন রোগাক্রান্ত হয়েছে
যে আর সামনে আসার মতো এবিলিটি নাই, না হয় তার নেতা নেত্রীর সামনেও তিনি আর দাঁড়াতে পারেন না। এই ইনজেকশন পুশ করে, কসমেটিক্স ব্যবহার করে, বাংলার মানুষের টাকা পয়সা লোপাট করে, যে অপরাজনীতি করে এতদিন দেখিয়েছেন নিজের শরীরে রহামিকা, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলেন উনি তো বয়স হয়ে গিয়েছে, যে কোনো সময় মারা যাবে। এখন মানুষ প্রশ্ন তুলছে আপনার মৃত্যু নিয়ে। আল্লাহ জানেন যে আপনি আসলে এখন কোন অবস্থায় আছেন, কিন্তু এই মানুষের সাথে আপনার যে অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম রোলার আপনি চালিয়েছেন, এটার যে খেসারত সেটা আপনাকে দিতে হবে, সেটা জীবিত থাকলেও দিতে হবে, মৃত্যু করতাম। সবার আগে কইতাম হাসিনারে আগে আমাদের হাতে আইসা ছেড়ে দাও। যেই নেত্রী তার কর্মীকে রেখে পালিয়ে যায়, সবার আগে কর্তব্য হচ্ছে কর্মীদের ওই নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। শেখ হাসিনা কি কামটা করছে রে ভাই, নিজে তো মরছে, মরার আগে সব ব্যবসায়ীদেরকে নামাইয়া, বড় বড় ব্যবসায়ীদেরকে নামাইয়া তার দালালি করে বক্তৃতা দিয়েছে। বক্তৃতাগুলোর রেকর্ড আছে না? এই ব্যবসায়ীরা কথা কইতে আসলে, এই রেকর্ড গুলো বাজাইলে এই ব্যবসায়ীদের কোন সম্মান, ইজ্জত, মর্যাদা থাকবে? শেখ হাসিনা সাংবাদিকদেরকে আইনা বিভিন্ন কথা বলাইছে। আমার এক সিনিয়র সাংবাদিক ফোন করে বলে, ভাই আমার কি দোষ? আরেকজনের আমি জিজ্ঞেস করলাম, ভাই আমি তো জেলখানায় ছিলাম, জানি না উনার আসলে কি দোষ। উনি আমাকে একটা ভিডিও পাঠাইলো, দেখলো যে ওই সাংবাদিক সাহেব, মহান সাংবাদিক, উনি শেখ হাসিনার সামনে বলতেছেন যে আপা আপনি যে পদক্ষেপ নিছেন আমরা সবাই এটার সাথে আছি। ভাই আপনার আপা এখন কই? আপনি এখন কই? কেমন আপা আপনার ছাইরা হেলিকপ্টারে করে চলে গেছে? আনিসুর হক, সলমান এফ রহমান, ভাইয়া তোমাদেরকে রাইখা তোমাদের আপামনি চলে গেল, তোমাদের বিবেক বলে কিছু নাই। আমি যদি ছাত্রলীগ যুবলীগ করতাম, সবার আগে কইতাম হাসিনারে আগে আমাদের হাতে আইসা ছেড়ে দাও। যেই নেত্রী তার কর্মীকে রেখে পালিয়ে যায়, সবার আগে কর্তব্য হচ্ছে কর্মীদের ওই নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আওয়ামী লীগ, যুবলীগের কর্মীদের দায়িত্ব হচ্ছে সবার আগে শেখ হাসিনাকে জাতীয় বেঈমান ঘোষণা করা। তোমরা এমন একটা দল করো, এমন একটা আওয়ামী লীগ, এত লীগ তোমাদের, এত ছিদ্র তোমাদের, আজকে তোমাদের 15ই আগস্ট পালন করার মতো কোনো ব্যবস্থা নাই। তো কেমনে ব্যবস্থা করবো? পথে পথে পাহারা। ওরে বাবা, এত পুলিশ, এত বিজিবির মধ্যে আমার ছেলেরা মিছিল করছে না ভাই? এত বিজিবি, পুলিশ, গুলি, এত সাউন্ড গ্রেনেড, এর মধ্যে আমরা সংগ্রাম করছি না? আমাদের গায়ে বুলেট আছে না? তোমরা এখন মাত্র ছাত্র দেখে পালাই গেলা, ছাত্র দেখে এখন প্যান্ট কাপড় ভিজে যাইতেছে। আমরা বলছিলাম শেখ হাসিনা আপনি এইভাবে রাজনীতিটাকে ধ্বংস করছেন, দেশটাকে ধ্বংস করছেন, রাষ্ট্রটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করছেন। শেষ পর্যন্ত আপনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, দরবেশ লীগ সব ধ্বংস করে দিয়ে গেছেন বাংলাদেশে। আজকে টেলিভিশন চ্যানেলগুলোতে গণহারে পদত্যাগের হিড়িক, সচিবালয়ের গণহারে পদত্যাগের হিড়িক, স্কুল, কলেজ, মাদ্রাসা, এমন কোন জায়গা নাই, বাজার কমিটি পর্যন্ত, মসজিদ কমিটিতে পর্যন্ত পদত্যাগের হিড়িক। এত দূষিত করেছেন আপনি বাংলাদেশকে। এই দূষিত বাংলাদেশকে রাতারাতি কি শুদ্ধ করা যাবে? এর জন্য অনেক কষ্ট করতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে। আজকে আমার যেই ছাত্ররা ট্রাফিক সিস্টেম নতুন করে করার নির্দেশনা দিয়েছে, আমরা পুলিশকে বলবো, সেনাবাহিনীকে বলবো, আগামী 2 মাস ঢাকা শহরের যানজট নিরসনে ছাত্রদের নীতিমালা অনুসরণ করে আপনারা এই যানজট বন্ধ করুন। আমরা সংশ্লিষ্ট লোকদেরকে বলবো, চাঁদাবাজ যেভাবে বন্ধ আছে, এই চাঁদাবাজি বন্ধ রাখুন।
চাঁদাবাজি বলে একটা জিনিস আছে, এটা যাতে বাংলাদেশের ইতিহাস থেকে মানুষ ভুলে যায়। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের নেতারা বলেছেন আমরা রাজপথে সংগ্রাম করেছি, সংগ্রাম করব। আজকে যেই নতুন রাজনীতির ঠিকানা, আজকে যে অধিকার ভিত্তিক সাম্য মানবিক মর্যাদার রাজনীতি, ভালো লাগছে ছাত্ররা সেই রাজনীতিটা গ্রহণ করেছেন। আমাদের দলের মাধ্যমে রাজনীতি হতে হবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি আমরা যে স্বপ্ন, আমরা যে চিন্তা, আমরা যে দিক নির্দেশনার কল্পনা করেছি, সেই কল্পনার আলোকে যে রাষ্ট্র গড়ে উঠবে সেটাই আমাদের রাষ্ট্র, সেটাই আমাদের নতুন বাংলাদেশ, সেটাই আমার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সবুজ লাল পতাকায় বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব। সবাই আসেন একযোগে কাজ করি, বাংলাদেশকে হারতে দেব না। শহীদের রক্ত বৃথা যেতে পারে না, বৃথা যেতে দেব না। লড়াই চলছে, সংগ্রাম চলছে, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জীবনের বিনিময়ে বাংলাদেশকে আবার মাথা উঁচু করে। দর্শক বন্ধুরা, এই ঘটনাটি যখন নাকি আমি শুনি কিংবা আমার কাছে এই ইনফরমেশনটি আসে, বিশ্বাস করবেন কিনা জানি না, মানুষ মানে 10 তলা কিংবা 5 তলা থেকে যদি পড়ে যায় মানে মানে কেমন একটা অনুভূতি হয়। কিংবা হঠাৎ করে যদি আপনি দেখেন যে আপনি ঘুমের তালে পাহাড় থেকে পড়ে যাচ্ছেন, তাহলে আপনার অনুভূতিটা ঠিক কেমন হবে। এর থেকেও ভয়ঙ্কর একটা মনে করেন ফিলিংস আমার ভিতরে কাজ করতেছে বর্তমান। সেটি হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী হাসনাত আব্দুল্লাহ, তিনি বা তার নামে 7.62 একটি রাইফেল মানে স্নাইপার তার নামে আপনার পাওয়া যায়। সেটি হচ্ছে আপনার সিলেটের সুনামগঞ্জে থানায়, যে আপনার এটা আর কি সিলেটের সুনামগঞ্জে পাওয়া যায়। যখন নাকি এই রাইফেলটি পাওয়া যায়, পুলিশ একটি তদন্তে নামে। যখন নাকি সঠিকভাবে সেই তদন্তটি করা হয় যে এই রাইফেলটি আসলে কাদের ছিল বা এই রাইফেলটার মেন উদ্যোক্তাকে, মেন মালিককে, কার নামে এই রাইফেলটি আসছে, যখন নাকি তদন্ত করা হয়, আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে। কার নাম হতে পারে? সেটি হচ্ছে আপনার হাসনাত আব্দুল্লাহর নামে এই রাইফেলটি নিবন্ধন হয়। রাইফেলটির মালিক হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে পুলিশ প্রশাসন তারা বলতেছে যে আমরা আরো সঠিকভাবে তদন্ত করে এবং হাসনাত আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে এবং গ্রেফতার করে আমরা আইনের আওতায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করব যে এই 7.62 যে রাইফেলটি এটি আপনি কোথায় পেলেন। আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন কিংবা আদার্স যে বাহিনী আছে, কোন বাহিনীতেই এই 7.62 যে রাইফেলটি বা স্নাইপার আমাদের বাংলাদেশে নাই, কোন বাহিনীতে নেই। মানে টোটালি আমাদের বাংলাদেশে এই 7.62 যে রাইফেলটি আছে আমাদের বাংলাদেশে নাই। তাহলে এই রাইফেলটি কোথা থেকে আসলো? এই রাইফেলটির মূল উদ্যোক্তাকে বা এই রাইফেলটি আসলে কোথায় থেকে আমদানি করলো? এই রাইফেলটি হচ্ছে আপনার পাকিস্তানের। আপনি ভাবতে পারেন এই রাইফেলটি মানে পাকিস্তান থেকে আসছে। কবে থেকে? যখন নাকি আপনার জবে থেকে আপনার কোঠা আন্দোলন শুরু হয়, তবে থেকে এই ধরনের রাইফেল আপনার 3 থেকে 4টা রাইফেল পাওয়া যায় সুনামগঞ্জে। বর্তমান এখন পর্যন্ত এই রাইফেলটি আছে মানে আপনার থানায়, পুলিশের কাছে। তো আমার প্রশ্ন, পুলিশ যে বলল যে হাসনাতকে গ্রেফতার করে কিংবা আইনের আওতায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে অ্যারেস্ট করে, তবে হাসনাত যে গতকালকে দিব্যি ভাষণ দিয়ে গেল বড় বড় গলায়, এইটা সেইটা, কই পুলিশ কি কোনো কাজ করতে পারছে? বা পুলিশ যে বলল আইনের সহায়তা নিয়ে তাদেরকে গ্রেফতার করবে, এটা কি পারবে? পুলিশের কি এত সাহস আছে? পুলিশ কি এত বড় দুঃসাহস দেখাতে পারবে? এই না, পুলিশ যদি মনে করেন অ্যারেস্ট করতে যায় কিংবা জিজ্ঞাসাবাদও যদি করতে যায়, তাহলে কি হবে জানেন? পুলিশকেই মনে করেন গায়েব করে দেবো যে পুলিশ তুমি হলো হাসিনার দালাল, হাসিনার স্বৈরাচারের এইটা সেটা, মানে একটা আপনার বড় শহর একটা মনে করেন ট্যাগ লাগাই দেবো আপনার পাশার ভিতরে। সত্যি কথা। অন্যদিকে আমি যে বললাম যে আমি যে ভিডিওটি করতেছি আমি নাও থাকতে পারি, কেন বললাম? সেটি হচ্ছে আপনার তথ্য আপনার জুনায়েদ ইসলাম পলক না, যে নাকি জুনায়েদ আহমেদের পলকের ভূমিকা পালন করতেছেন নাহিদ ইসলাম, তিনি বর্তমান আপনি অবাক হয়ে যাবেন, এত বড় একটা তথ্য আমাদের বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত মিসিং। মানে কেউ জানেই না যে 7.62 যে রাইফেলটি, যেটি নাকি আমাদের বাংলাদেশের মানে কোনো বাহিনীর কাছেই নাই, ইভেন কি কারো কাছে নাই বলতেই চলে।
এই রাইফেলটি কিভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর হাতে এলো, বা এর নামে এই রাইফেলটি কিভাবে নিবন্ধন হলো, কোন ওয়েতে? আমার প্রশ্ন, এই প্রশ্নটি কে করছে? শুধু এটাই না, কোন মিডিয়া এটা প্রচারণা করে নাই, বা যদি করেও থাকে সেই সাহস তো নাই। এই যে আমরা যে বর্তমানে এটা প্রচার করতেছি, এমন আছে মনে করেন আমাদের ভিডিও মনে এটা গায়েব হয়ে যেতে পারে, কারণ তথ্য বাবা গায়েব করে ফেলায়। আপনি যদি তাদের নামে ওই ধরনের কোনো মানে সঠিক ইনফরমেশন দিয়ে তাদের নামে কিছু বলেন, তাহলে ওইটা গায়েব হয়ে যাবে, যেটাতে নাকি তাদের বড় একটা সমস্যা হতে পারে, বা মানুষের কাছে তিনি কাল হয়ে যেতে পারে। ওই ধরনের কোনো তথ্য পেলে তথ্য বাবা গায়েব করে ফেলায় ফু দিয়া। তো আমার প্রশ্ন আরেকটি, সেটি হচ্ছে মানে থেকেই যায়, মানে একটু মনে খাটকা লাগতেছে আর কি, আপনি যদি একটু প্রকাশ করি। যখন নাকি আন্দোলন শুরু হয় সাদে থেকে কিংবা অমুক টাওয়ার থেকে, সেখান থেকে শোনা যায় যে স্নাইপিং করে, মানে স্নাইপিং করে হত্যা করা হয়। তো ভাই, বাংলাদেশের মানুষ আমরা কিন্তু বলছিলাম যে এত হত্যা হইলো, এই যে এত বুলেট খাইলো, এগুলাকে পোস্টমর্টম করা হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু ইনকোয়ারি কি ভালোভাবে করছে যে এই বুলেটটা আমাদের বাংলাদেশে আছে কিনা, বা কোন রাইফেল থেকে এই বুলেটটি বের হলো? হ্যাঁ, এটা কি এখন পর্যন্ত ইনকোয়ারি করছে? আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ কিন্তু আমরা বলছি যে ইনকোয়ারি করো, তদন্ত করো, তদন্ত কমিশন আছে, তদন্ত করো ভালোভাবে। ইভেন কি আমেরিকা পর্যন্ত বলে যে এটাকে সঠিকভাবে তদন্ত করা হবে, যে এতগুলা যে বুলেট ছড়া হলো এগুলো কোথায় থেকে আসলো। এই সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারা এখন পর্যন্ত এটাকে সঠিক তদন্তের মাধ্যমে আনতেই পারে নাই, কারণ আনে নাই, মানে পারে না এটা ভুল কথা, কারণ তারা চাইলেই পারতো, কিন্তু আনে নাই। রিজন কি? আনলেই তারা ধরা খেয়ে যাবে। ওই যে 7.62 যে রাইফেলটি, সেই রাইফেলটি নাকি আমাদের বাংলাদেশে কোনো বাহিনী ইউজ করে না, আনএভেলেবেল আমাদের বাংলাদেশে নাই। আনএভেলেবেল কি? নাই, টোটালি নাই। তাহলে ভাই আপনি ভাবতে পারেন এরা কারা? মানে আমার মনে সন্দেহ হচ্ছে যে স্নাইপিং করা হইতেছে, এটা তো প্ল্যান মোতাবেক। আমি আপনাদের কিন্তু দেখাইছি যে আবু সাইদকে তারা নিজের প্ল্যান মোতাবেক তারা হত্যা করছে, আমি কিন্তু একটা ভিডিওতে কিন্তু দেখাইছি। এখন আস্তে আস্তে সবই বের হচ্ছে। আমি জানি না তথ্য বাবা নাকি আবার ফু দিয়ে আমার এই ভিডিওটা আবার উড়াই দেয়, আমি জানি না। দর্শক বন্ধুরা, আমার মনে হলো যে এত বড় একটা বিষয় বাংলাদেশের কোনো মিডিয়া আসলে প্রচার করার প্রয়োজন মনে করতেছে না, কিংবা তারাও দালাল হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের এদের রূপটা কিংবা আসল চেহারাটা জানাটা অত্যন্ত প্রয়োজন। যে সিলেটের সুনামগঞ্জে এই হাসনাতের নামে মামলা হয় এবং পুলিশ নিজের মুখে বলে যে হাসনাতকে গ্রেফতার করে আমরা জিজ্ঞাসাবাদ করব, বা এই রাইফেলটি আপনি কোথায় পেলেন, এটা তো আমাদের বাংলাদেশে কোনো বাহিনী কিংবা কোনো প্রশাসন ইউজ করে না। 7.62 এটি আপনার পাকিস্তানের পুলিশ বিশেষ কোনো প্রয়োজনে বা বিশেষ কোনো আপনার অভিযানে কিংবা গেলে তারা মানে মিশনে গেলে তারা এটা ইউজ করে থাকে। এটা হাসনাত আব্দুল্লাহর হাতে কিভাবে এলো? আমার প্রশ্ন, পুলিশ কি আদেও হাসনাতকে গ্রেফতার করতে পারবে? দর্শক বন্ধুরা, এই বিচারের দায়ভার সম্পূর্ণ আপনাদের উপর ছাড়লাম, অবশ্যই আপনারা জানিয়ে যাবেন। ভারতের বিজেপি সরকারের কিছু পাগলা মন্ত্রী আছে, বেসিক্যালি রাজনীতির মাঠে এদের আসলে বেল নাই। তো এরা করে কি, যে কোনো একটা ইস্যু যদি বাংলাদেশ ইস্যুতে পায়, আর সেই ইস্যুটা যদি কোনো কারণে ধরেন মানে ধর্মীয় ইস্যু হয়, দেন তারা রাজনীতির একটা অপচেষ্টা করে। জনগণের সেবা না কইরা মানে বাংলাদেশ ইস্যুতে কি করলো, বাংলাদেশ সরকার কখন পাদ দিল, তো পাদের মধ্যে কি ঝোল বের হইলো নাকি এটা ধরেন একটা ড্রাই পাদ হইলো, গন্ধ আসলে কেমন, মানে এগুলো নিয়ে নানান বিশ্লেষণ করা বিজেপির কিছু মন্ত্রীদের কর্মকাণ্ড হয়ে দাঁড়াইছে। আপনি দেখেন শুভেন্দু মজুমদার এই একটা মানুষ, পশ্চিমবঙ্গের যারা আছেন, আমি বারবার বলি এই লোকটার কথার ফাঁদে আপনারা পা দিয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা বাংলাদেশের সাথে ব্যবসায়ী টু ব্যবসায়ীটা লাগাই ফেলছেন। ইভেন আপনাদের ইকোনমি বলেন, পারস্পরিক বন্ধুত্বের জায়গাটা বলেন, সম্পর্কের জায়গাটা বলেন, সেইখানে অনেকে বোঝে না বোঝে এই পলিটিশিয়ানদের কথাবার্তায় নানান রকম অ্যাক্টিভিটিস করে কিন্তু একটা আভ্যন্তরীণ দূরত্ব আমরা তৈরি করছি। এখন দেখেন আজকে সে কি ধরনের হুমকি ধামকি দিচ্ছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যদি এরকম ভয় দেখানো হয়, তাহলে আমরাও তো বলতে পারি 10 ট্রাক অস্ত্রের চালান এবার সরকার না আটকায় একদম জায়গা মতো পৌঁছায় দিবে। এটাকে আমাদের বলার অধিকার আছে নাকি না? আপনি দেখেন সে কি বলছে, যে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের কথিত নেতা, আমি তাকে কথিত নেতাই বলি, একজন পলিটিশিয়ান কখনো এই ভাষায় কথা বলে না। তার বক্তব্য হচ্ছে ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠায় তাহলে বাংলাদেশ কেঁপে উঠবে। মানে এটা তোমার বাপের দিনের সম্পত্তির জায়গা যে তুমি পাঠাইবা আর আমরা বসে বসে আঙ্গুল চষবো?
এই গ্লোবালাইজেশনের যুগে ইউক্রেনে যদি রাশিয়া দখল করতে চাইতো মাত্র 2 দিন লাগতো, কিন্তু 3 বছর কিন্তু এই যুদ্ধ চলছে। এই পাগলারা এই জিনিসটাকে এখনো বোঝে না। বাংলাদেশে যদি এরকম ঘটনা ঘটাতে চায় তাহলে বাংলাদেশের কি মিত্রশক্তি নেই? চীন বসে আঙ্গুল চষবে, পাকিস্তান বসে আঙ্গুল চষবে? মানে কমন সেন্স। আমি ভারতের, দেখেন, আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি ভারতের বেশ কয়েকটা রাজনৈতিক দলকে খুবই শ্রদ্ধা করি। এর মধ্যে হচ্ছে আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের খুবই স্বচ্ছ একটা পার্টি আমার কাছে মনে হয়, খুবই ভালো একজন পলিটিশিয়ানও। পাশাপাশি তৃণমূল কংগ্রেস আমার কাছে মমতা দিদিরও ভাল লাগে, ওনার রাজনৈতিক পলিসিগুলো ভাল লাগে, এর বাহিরেও কংগ্রেসের রাজনীতিও ভাল লাগে। কিন্তু বিজেপির যে রাজনীতি, এদের রাজনৈতিক যে এথিক্সটা, এটার মধ্যে টোটালি ভেজাল। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে নিজেদেরকে দাবি করলেও বিজেপির মন্ত্রীদের, এমপিদের কর্মকাণ্ডে, বিধায়কদের আপনার কাছে কোনো কারণে মনে হয় যে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এই বিজেপি সরকার গত 10 বছর ক্ষমতায় থাকার পরে মালদ্বীপ বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, মানে কোন রাষ্ট্রটার সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে? ফাইনালি বাংলাদেশ ছিল। এই পলিটিশিয়ানদের অতি কথায় কথা বাংলাদেশকে হুমকি ধামকি দেওয়া, এগুলার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের মানুষের যে মনক্ষুণ্ণতা, সেটা কিন্তু একটা বড় আকার ধারণ করেছে। তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের মানুষদের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। অবশ্যই আছে ভাই, তোমরা বিশ্বের মধ্যে 3য় বৃহত্তম সামরিক শক্তি, ধারণা না থাকলে কি আমরা কথা বলতেছি? আচ্ছা, তো বলছে তাই তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের কাছ থেকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে জেনে নিতে পরামর্শ দিয়েছেন। গান্ডু, এই যুগে ওই লাগে না, ঠিক আছে? এগুলা ইন্টারনেটে একটা টিপ দিলে চলে আসে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গতকালকেও পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলছেন, ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলেই পুরো বাংলাদেশ কেঁপে উঠবে। আর তার বক্তব্যের এক পর্যায়ে সে বলছে তাদের মনে রাখা উচিত আলু পেঁয়াজের মতন সামগ্রীর জন্য বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হয়। যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণ উৎপাদন করতে পারে না, তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা নেই। কি পরিমাণ গান্ডু হলে এই কথা! বেটা, আজ থেকে প্রায় 20 বছর আগে আমরা ছোটবেলা আলিফ লায়লা দেখতাম, তখন একটা অ্যাড দেখাইতো মোল্লা সল্ট, হ্যাঁ, আয়োডিনযুক্ত লবণ। সম্ভবত এটা সে দেখে নাই। এর বাইরেও আমরা এখানে দেখাচ্ছি আপনার। এরপরে সে বলছে আলু পেঁয়াজের কথা। আচ্ছা, বাংলাদেশ যদি ভারত থেকে আলু পেঁয়াজ না কিনে, পচনশীল দ্রব্য, তো বাংলাদেশ কি না খাইয়া মরবে না না খাইয়া থাকবে? বাংলাদেশ কৃষিতে যথেষ্ট স্বনির্ভর একটা রাষ্ট্র। পাশাপাশি আমাদেরকে কৃষিজ পণ্য সার্ভ করার জন্য পাকিস্তান আছে, মিয়ানমার আছে, চীন আছে, তুরস্ক আছে, মিশর আছে। আমরা টাকা দিয়ে জিনিস কিনবো ভাই, 5 টাকাটা প্রয়োজনে 60 টাকা খাবো, কিন্তু তোমরাও তো সেল করতে হবে, তাই না? এই যে আলু আর পেঁয়াজ, এটা ধরেন একদম প্রোডাকশন লেভেল থেকে বাংলাদেশে ঢুকতে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 5 থেকে 7 দিন। এখন এই 7 দিনের মধ্যে যখন বাংলাদেশের মার্কেটে আলু এবং পেঁয়াজটা পাঠছে, ভারতের কি লাভ হচ্ছে না? অবশ্যই লাভ হচ্ছে। আপনি দেখেন আলু এবং পেঁয়াজ পাঠানোর জন্য আমরা ট্রাক ব্যবহার করছি, তাই না? কিন্তু আপনি যদি এটা বাংলাদেশে না বেচে অন্য দেশে বেচতে চান, এই উৎপাদন আপনারা যে বিশাল করছেন, সেটাকে আপনি জাহাজে পাঠাইতে হবে, কন্টেইনারে। কন্টেইনারের মধ্যে আবার প্রযুক্তিগত সিস্টেম আছে, 2টা কন্টেইনার আছে, একটা হচ্ছে ড্রাই, একটা হচ্ছে যেগুলোকে সংরক্ষণ করা লাগে। যখন আপনি দূর দেশে পাঠাবেন, এই কন্টেইনারের মধ্যে এই পেঁয়াজটা যদি আপনি 1 সপ্তাহের জায়গায় 15 দিন 20 দিনের শিপমেন্টে ফালান, এই পেঁয়াজ কি পেঁয়াজ থাকবে? জীবনও থাকবে না। এগুলো ইনস্ট্যান্ট সেল করা একটা জিনিস। তো তুমি কোন দেশের কাছে বেচবা? এই কথাগুলো কেন বলা লাগতেছে? এই যে এদের গান্ডু মন্ত্রীরা মানে বিশ্লেষণ ছাড়াই ঠুসঠাস করে একটা কথাবার্তা বলে ফেলে। তো তার বক্তব্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে। আচ্ছা, এখানে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত বলছেন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের সামলানো নাকি কঠিন হবে। তাহলে আমাদের সেনাবাহিনী নিয়ে এদের বক্তব্যের নমুনা দেখছেন কতটা অপমানজনক বক্তব্য দিচ্ছে। বলছে পশ্চিমবঙ্গের পুলিশকে সহায়তা করার জন্য 2013 সালে আপনার একটা বাহিনী গঠন করা হয়েছিল, যেটাকে বলা হয়ে থাকে সিভিক ভলান্টিয়ার। তো 2014 সালে বাহিনীর নাম থেকে পুলিশ বাদ দেওয়া হয়েছিল। আচ্ছা, যাই হোক, তো তাদের বক্তব্য এই সিভিক ভলান্টিয়াররাই বাংলাদেশের সেনাবাহিনীকে থামানোর জন্য যথেষ্ট। তবে যারা ঢাকার রাস্তায় এই ধরনের মন্তব্য করছেন তারা সরকারি কোনো পদে নেই। এখন সুকান্ত বলছেন যে তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশিরা কিভাবে ধর্মীয় উন্মাদনা মানুষকে। এখন এদের এই ধরনের বক্তব্যের কারণে আমার মনে হয় যে সরকারের উচিত খুবই কঠোরভাবে এদেরকে আসলে মানে রাষ্ট্রীয়ভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ওই দেশের সরকারের কাছে, যে তোমাদের এসব পাগলা মন্ত্রী সন্ত্রী এদেরকে তোমরা মুখ বন্ধ করাও, নয়তো ভারত বাংলাদেশের মতো জনগণ টু জনগণ যে সম্পর্কের জায়গাটা, সেটা আরো খারাপ হয়ে যাবে।
নিশ্চয় যারা দেখার তারা দেখবেন। আসসালামু আলাইকুম। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা হচ্ছে। শেখ হাসিনা বেঁচে থেকেও কিন্তু মরার মতো রয়েছে। আপনারা কি কেউ জানেন শেখ হাসিনা কোথায় রয়েছে? আপনারা কি শেখ হাসিনার কোনো একটা পিকচার দেখেছেন বা কোনো ভিডিও দেখেছেন? সে মাঝে মধ্যে কল রেকর্ড ফাঁস করে, সেই কল রেকর্ডে যে কতটুকু সত্যতা রয়েছে, মানে সেই কথাগুলো তার কিনা, এটারও কিন্তু কোনো প্রমাণ নেই। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের কি মন্তব্য? আসলে কি শেখ হাসিনা বেঁচে রয়েছেন নাকি সে? আপনাদের মন্তব্যটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের কি মন্তব্য, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনারা দেখতে পান। ধন্যবাদ।